আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা ছোট্ট মনারা? ব্যাকে কেচ্ছে আছো? গতকাল্লা আমি শুটিং এ ছিলাম, কিন্তু সোশ্যাল মিডিয়ার মারফতে জানলাম যে গতকাল্লা এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। তো যারা যারা পাশ করছো তাদেরকে অভিনন্দন, আর যারা যারা রেজাল্ট খারাপ করছো কিংবা আশানুরূপ রেজাল্ট করতে পারো না তারা মন খারাপ করিবার কিছু নাই। আর যারা নিতান্তই একদম ফেল করছো তারা নতুন করি নতুন উদ্যমে আবার লাগি পড়ো, যে তুমি আগে ফাইন্ড আউট করো যে কোথায় তোমার প্রবলেমটা ছিল, তুমি কোন জায়গাটাতে দুর্বল। তুমি যে জায়গাটাতে দুর্বল ওই জায়গাটাতে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এখনকার যুগ টিকটকের যুগ, এখনকার যুগ ইউটিউবের যুগ, এখনকার যুগ ইনস্টাগ্রামের যুগ, এখনকার যুগ রিলসের যুগ, এখনকার যুগ কম্পিটিশনের যুগ, এখনকার যুগ জেলাসির যুগ। এই যে সোসাইটি সোশ্যাল মিডিয়া আমাদের উপর যে পরিমাণে প্রেশার ক্রিয়েট করে, ধরো সোসাইটিতে যেটা হয়, রেজাল্ট দিবার পরে আব্বা আম্মা সর্বপ্রথম আশপাশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উদাহরণ টানি নিয়ে আসে। অমুকের ভূত জিপিএ 5 পাইছে, অমুকের জি গোল্ডেন পাইছে, অমুকের ভূত 4.9 পাইছে, যাই হেগুনের ফাঁদোয়া পানি গাচ্ছা। কেন এই কম্পেয়ারটা কেন? আমি জানি আর ফলা কোন জায়গায় ভালো কোন জায়গায় খারাপ, এইটুকু খেয়াল খবর তো আপনার ফলার রাখি তাকে ওই জায়গাটাতে আপনি সুন্দর করে কি তারা এপ্রিসিয়েট করেন। সে যেই জায়গাটাতে ভালো ওই জায়গাটাতে তারে এপ্রিসিয়েট করেন, এবং সে যেই জায়গাটাতে দুর্বল ওই জায়গাটাতে তারে একখানা উৎসাহ দেন যে বাবুরে তুই এই জায়গাটাতে যেহেতু দুর্বল, এই জায়গায় কনে কনে ভালো করছে, হেতার লোকে তুই হেতার লোকে মিশি, হেতার লোকে সময় দে, হেতার লোকে পড়াশোনা কর। তার আগে যারা যারা এই লাইভটা দেখতেছো একখানা করে বকত করে শেয়ার মারি দাও এবং কমেন্ট সেকশনে জানাও, যেহেতু আমি জানি অনেক ছোট্ট ছোট্ট মনারা আমার দেখে, যাদের অধিকাংশ ক্লাস 7, 8, 9 এসএসসি পরীক্ষা দিছে, কলেজে উঠছে। তো তোমরা তোমাদের রেজাল্টটা আমাকে একটু জানাও, যে রেজাল্টটাই তোমরা পাইছো সেটার জন্য আলহামদুলিল্লাহ বলো। বিশ্বাস করো আমার এসএসসি রেজাল্ট অত আহামরি না, এবং এসএসসি রেজাল্টের তুলনায় আমার এইচএসসি রেজাল্ট আরো খারাপ ছিল। কিন্তু তারপরেও কিন্তু আমি বাংলাদেশের একটা স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি থেকে নাট্যতত্ত্বের উপরে মাস্টার্স শেষ করি এখন হয়তো অভিনয় করতেছি, আমজাম বিক্রি করতেছি, রেস্টুরেন্ট ব্যবসা দিছি। এখন বিষয়টা হচ্ছে এই যে সোসাইটির প্রেশার, সোসাইটি আমাদের ফলামায়ারে প্রতিনিয়ত প্রেশার দিতে 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 কোন এটা শেখ মোহাম্মদ ফাহাদ 3.39, ঠিক আছে। যাই হোক আমি আপনার চাইতে ভালো আছি, আমি এসএসসি তে আপনার চাইতে ভালো রেজাল্ট করছিলাম, ঠিক আছে। সেটা আরো কয় বছর আগের কথা, আরো প্রায় 12-13 বছর আগের কথা। যেটা বলতেছিলাম যে সোসাইটি আমাদেরকে যে লেভেলের প্রেশার দেয় আমাদের ফলাবাইনদেরকে আর ফলাবাইন রাখে না, এগুলো বানায় ফেলে প্রেশার কুকার। সোসাইটি আমাদের ফলাবাইনদেরকে প্রেশার দিতে 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 প্রেশার কুকার বানায় ফেলে, এবং দিন শেষে আমাদের ফলাবাইনরা কি করে প্রেশার কুকারের মতো হুইসেল দিতে থাকে। এই হয়েছে আমাদের অবস্থা। কিন্তু একটাবারও তাদের অবস্থা বুঝার চিন্তা করে না যে এই ফলামাইয়াগুলা কোন অবস্থার ভেতর দিয়ে যাইতেছে, এটা কেউ কোনোভাবেই চিন্তা ভাবনা করে না। এটা আমার কাছে খুব আফসোস লাগে। গতকাল্লা নিউজ দেখছি যে গোপালগঞ্জের এক ফলা, হেতার নাম প্রিন্স, এতে এসএসসি তে কিল্লে ফেল করছে, হিয়াল্লে বলি এতে টক্কা মারে দিছে। এরে তুই কি বেকুব, তুই কি স্টুপিড, তুই কি বুদ্ধ? হ্যাঁ, মানে তুই কতটা বেকুব আমার চিন্তা কর। এই যে তুই চলি গেলি, এটাতে কার লস হয়েছে আমাকে বল? তোর পরিবারের, তোর বন্ধু বান্ধবের, তোর নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, তোর 14 গোষ্ঠীর, এবং সর্বশেষ তোর নিজের যে লসটা হয়েছে, এটা কি কোনোভাবে তুই পূরণ করতে পারবি? কোনোভাবে জিনিসটা পূরণ করতে পারবি তুই? কোনোভাবে সম্ভব না। কিন্তু লাভ হইল কি? এই যে বাজে প্র্যাকটিস গুলা, এবং সোশ্যাল মিডিয়া আসবার পর থেকে এই জিনিসগুলোর চর্চা আরো অধিক আকারে বাড়ি গেছে, ঠিক আছে। বড় বড় করে হেডলাইন হয়, বড় বড় করে নিউজ হয়। পোলাবাইনদেরকে উৎসাহ দিবার বদলে তাদেরকে মানসিকভাবে আমরা গলা টিপি মারি ফেলতেছি যে না, তুই শালার বুটে ভালো রেজাল্ট করতে হইব, না করলে তোর জোতা দি সোবরাই তোর বাসা তুন বাইর করে দিও। পৃথিবীর সবাই সমানভাবে ভালো রেজাল্ট করলে পৃথিবীতে খারাপ স্টুডেন্টের উদাহরণ তৈরি করবো কারা? এখন আমাদের সোসাইটি, আমাদের দিন দুনিয়া, আমাদের ব্যবস্থা সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থা এমন ভাবে যাইতেছে যে তুমি যদি ভালো একটা চাকরি করতে চাও তোমার ভালো রেজাল্ট করতে হবে।
টিয়া কামাইতে হইলে ভালো রেজাল্টের দরকার নেই। সোসাইটি এখন এমন জায়গায় চলে গেছে যে আপনি কত টাকার মালিক, আপনি কোন গাড়ি চালান, কোন ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার করেন, কোন ব্র্যান্ডের পারফিউম লাগান, কোন ব্র্যান্ডের পাঞ্জাবি শার্ট পায়জামা জুতা পরেন, ওইটা মুখ্য বিষয়। ওইটার জন্য টাকা লাগে না। অনেকে দেশের বাইরে চলে গেছে, আমার বহুত বন্ধু বান্ধব আছে আমার সাথে কয়েক গুণ বেশি কামায়, ঠিক আছে, এবং আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা আমার সাথে কয়েক গুণ অনেক পয়সা কম কামায়। হ্যাঁ তো কি আমার সাথে বহুত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছিল, ডিপার্টমেন্টে সবসময় টপ ছাড়ায় থেকে কখনো লাস্টের দিকে তার কোনো খানা নাই, কিন্তু দিন শেষে যাই হাতে করতেছে চাকরি। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি পড়াশোনাটা কোন কারণে করতেছেন। পড়াশোনা করি জ্ঞান, বিরাট আকারে জ্ঞান অর্জন করতে চাইতেছেন, নাকি পড়াশোনাটারে পুঁজি করি আপনি ভালো একটা চাকরি বাকরি করতে চাইতেছেন। যদি পড়াশোনা করি বিরাট জ্ঞান অর্জন করতেছেন, তাহলে আগে থেকে ইনকামের পথে হাঁটা শুরু করেন। ইনকাম করে যখন টাকা পয়সা বানায় ফেলবেন তখন আস্তে ধীরে জ্ঞান অর্জন করেন, কারণ শিক্ষার কোনো বয়স নাই। জ্ঞান অর্জনটা আপনি যে কোনো বয়সে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার ওই যখন টাকা কামাইতেছেন ওইটার পাশাপাশিও কি তখন অন্যান্য কিছু জাগতিক, বৈশ্বিক, হ্যাঁ, জাতীয় কিছু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, নাহলে ওই জিনিসটা করতে আবার আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি পড়াশোনা করি কেবল চাকরি করতে চান, তাহলে আর কিছু বলার নাই, তাহলে আপনার জন্য ভালো রেজাল্টটা ফ্যাক্ট, ভালো রেজাল্ট লাগবো। আপনি তখন বুঝে যাবেন যে ছোট্ট একটু রেজাল্টের যন্ত্রণা আপনার কি পরিমাণ পড়াইতেছে। আপনি কোথাও এমফিল করবেন, সকল রিকোয়ারমেন্ট আপনার কি ঠিকঠাক ভাবে হয়ে গেছে, কিন্তু আপনি দেখবেন যে এসএসসি তে তারা চাইছে জিপিএ 5 কিংবা 4.50, আপনি দেখলেন যে আপনার ওইটা নাই, আপনার আছে 4.49। তখন আপনি কি করবেন? তখন আপনি আপসেট হইবেন, তখন আপনার মন খারাপ হইব। তো ইয়ার লেভেলি বলতেছি, যদি পড়াশোনাটাকে পুঁজি করি, যেহেতু আমাদের সিস্টেমটাই এমন হয়ে গেছে যে পড়াশোনা করিবা, ভালো রেজাল্ট করিবা, ভালো চাকরি করিবা। তো পড়াশোনা করে যদি আপনি চাকরি করতে চান, তাহলে সেক্ষেত্রে বাবু আপনাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর যদি আপনি মাল কামাইতে চাইলে আপনাকে অন্য রাস্তা ধরতে হবে। আপনাকে এখন থেকে ইনকামের সোর্স বাইর করতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে। সেটা যে কোনো সেক্টর হইতে পারে, সেটা ব্যবসা বাণিজ্যে হইতে পারে, সেটা ফ্রিল্যান্সিং এ হইতে পারে, সেটা ব্লগিং এ হইতে পারে, লেখালেখিতে হইতে পারে, মিউজিকে হইতে পারে, নানান ভাবে নানান জায়গায় হইতে পারে। এখন এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি করবেন। এখন কথা হইছে, আপনি যদি হারিয়ে যাওয়ার আগে নিজে থেকে হারিয়ে যান, তাহলে কিন্তু ঝামেলা। এই যে ফোলাটা গতকাল মরি গেল, এটা দায়ভার সারাটা জীবন দিয়ে সে কোনোভাবে কি এটার অভাব সে পূরণ করতে পারবো। মরি গেছে মানে তো ক্যালেন্ডার হয়ে গেছে। ছোটবেলা আমরা বইয়ের ক্যালেন্ডার ক্যালেন্ডার দিয়ে আমরা বইয়ের মলাট বানাইতাম। তা আপনি যখন মরি যাবেন, আপনাকে নিয়ে গল্প করা বন্ধ, সর্বোচ্চ 2-3 দিন। আপনার 60 দিনের যাবত খাইবার পরে তো গল্প করা বন্ধ। সুতরাং ভাইয়া, মন খারাপ করিবার দরকার নাই। তুমি যে জায়গাটাতে দুর্বল, ওই জায়গাটাতে আরো বেশি পরিমাণে তুমি এফোর্ট দাও। আর যে জায়গাটাতে তুমি বেস্ট, ওই জায়গাটাকে আরো কিভাবে আরো একদম টপ নচ লেভেলে যাওয়া যায়, ওই জিনিসটার প্র্যাকটিসটা করো। মন খারাপ করে কি করবে? আমার এসএসসি রেজাল্ট যখন আমি আমার বাকি বন্ধু বান্ধবদের দেখছি, আমার মন খারাপ হয়েছে, কিন্তু আমি ভাঙিয়ে পড়ি নাই। আমার এইচএসসি তে আরো বাজে রেজাল্ট খারাপ হয়েছে। আমি ফার্স্ট টাইম আমার মন মতো ইউনিভার্সিটিতে চান্স পাইনি, আমি এটা লই ভাঙিয়ে পড়ি নাই। আমি সেকেন্ড টাইম সবিতে পরীক্ষা দিয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হইলো, পড়াশোনা করলাম, পড়াশোনা শেষ করলাম। পড়াশোনা আবার কি কোন লেভেলের, খুব গাদা শ্রেণীর স্টুডেন্ট আসছিলাম আমি। কিন্তু জীবন আমাকে শিখাইছে যে তোমাকে টিকি থাকতে দিব। টিকি থাকাটা ইম্পর্টেন্ট। টিকি থাকলে না তুমি পাস ফেলের কথা আসবো, টিকি থাকলে না তুমি ফাইট দেওয়ার বিষয়টা আসবো, কিন্তু তুমি মার্কেটেই নাই মামা, তাইলে তো তোমার নিয়ে গল্প হইতো না। তুমি তো আউট অফ সিলেবাস, আউট অফ টপিকস। সুতরাং এই জিনিসটা লই তোমরা কেন এরকম করতেছো? এই যে এসএসসির পরে এইচএসসির পরে আমাঙ্গ দেশের হলো আমরা দেশের বাইরে চলে যায়, যাইবার আগে কোনো একটা কাজ শিখে যাচ্ছে। এটা ওয়ার্কশপের কাজ হইতে পারে, এটা গ্যারেজের কাজ হইতে পারে, এটা রঙের কাজ হইতে পারে, এটা বেকারির কাজ হইতে পারে, যে কোনো ধরনের কাজ হইতে পারে, এটা ড্রাইভিং হইতে পারে। একটা কাজ শিখি তারপর দেশের বাইরে যেতে হলে প্রপার মূল্যায়নটা ভাবি যে সামান্য কেন পড়াশোনার পাশাপাশি তোমার কি হাতের কাজ জানা আছে, তোমার একটা বিদ্যা আছে, জ্ঞান আছে, ওই বিদ্যাটার বেশি খাইতে পারবে। তুই না করছিস পড়ালেখা, তোর না নাই বিদ্যা বুদ্ধি, তোর না নাই স্কিল, তো তুই কি টিয়া কি বুঝতে বন্ধা কেন? টিয়া কেন কামাবি? তো সম্ভব না, তো এটা তো সম্ভব না ভাইয়া। হ্যাঁ, আমি যে অনেক সুখে সুখে আম বেচা শুরু করছিলাম, বিষয়টা এরকম না, কারণ তখন সিনারিও ডিফারেন্ট ছিল। আমি যখন 4th ইয়ারে, তো আমি চিন্তা করছি ওই টাইমে যদি আমি একটা চাকরি বাকরি খুঁজি, এখন প্রাইভেট একটা চাকরি করতে গেলে 15-20 হাজার টাকার উপরে পৃথিবীর কেউ আমাকে স্যালারি দিত না। কিন্তু তখন দেশের অর্থনীতির যে অবস্থায় 15-20 হাজার টাকার স্যালারি দিই, আমার জীবনে কোনো কিছু হইতো না।
আবার আমি চিন্তা করছি যদি আমি একটা ভালো চাকরির লাই, একটা গভর্নমেন্ট চাকরির লাই যদি আমি এখন প্রিপারেশন লই, মিনিমাম 2টা বছর সবটা বন্ধ করি, আমার কি দরজা দরজা জানলা লাগাই আমাকে পড়তে হইব। এখন এই যে 2টা বছর আমি প্রিপারেশন নিমু, আমি যে মানসিকভাবে কেন শান্ত থাকবো, স্থির থাকি, আমি সুন্দরভাবে প্রিপারেশন নিবো, ওইটার জন্য যে ইকোনমিক্যাল ব্যাকআপ, অর্থনৈতিক যেই সাপোর্টটা দরকার ছিল, সেই সাপোর্টটা আমার পরিবারের নাই কিংবা আমার ছিল না। হিয়েলাই আমি তখন ডিসাইড করছি যে না, আমাকে অন্য রাস্তা ধরতে হইব। আমি তখন চিন্তা করছি যে বাবু হ্যাঁ ঠিক আছে, আম বেচা শুরু করো। আমার সিচুয়েশন অনুযায়ী আমার ডিসিশন আমার কাছে রাইট মনে হয়েছে, এবং ওই টাইমেও আসি আমাকে নানানজন নানানভাবে ডিমোটিভেট করার চেষ্টা করছে। তারা বলছে দূর বাল করো রে, ওরা হালার উত্তালা বিশ্ববিদ্যালয়ে তুমি ফাঁস করি বা আরো এগুন করো রে। আমার পরিবারের লোকজনও বলছে, এলাকার লোকজনও বলছে, কিন্তু দিন শেষে সিনারিও ঘুরে গেছে। যখন আমি এটাতে সাকসেস হওয়া শুরু করলাম কিংবা সাকসিড হওয়ার পথে আমি হাঁটা শুরু করলাম, তখন তারা আমাকে বাহাবা দেওয়া শুরু করলো, তখন তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো। কিন্তু যখন আমি খারাপ সময় ছিলাম, তখন কিন্তু তারা আমার কাঁধে পিঠে হাত চাপড়ায় আমার বলো না যে কি তুই ভাইরবি, চেষ্টা করি যা, লাগাই যা। এখন আমি এজ এ বড় ভাই বলো, বন্ধু বলো, ছোট ভাই বলো, আমি তোমাদেরকে বলতেছি, ভাঙ্গি পরিবার কোনো সুযোগ নেই। তুমি ভাঙ্গি গেলেই তুমি শেষ, তুমি গেম ওভার হয়ে যাবো। মোস্তফা গেম খেলছো নি ছোটবেলা, না ডাবল ড্রাগন খেলছো নি। লাইফ থাকে সবার, তুমি যতবার ভাঙ্গি যাইবা তোমার লাইফ থেকে ততটা পার্সেন্টেজ কিন্তু কমতে থাকবো, কমতে থাকবো, কমতে থাকবো, কমতে থাকবো। এটা গ্রিন থেকে ইয়েলো হইব, ইয়েলো থেকে আস্তে আস্তে রেড, রেড 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 হইতে হইতে ভ্যানিশ। আর তখন তুমি কাশেম কাকার মাইক হাতে লই দৌড়ান লাগবে তোমাকে। ইয়াল্লা বলি বলতেছি, যে বিষয়টাতে তুমি দুর্বল, যে বিষয়টাতে তুমি খারাপ, যে বিষয়টা তুমি কম বুঝো, ওইটার পেছনে আরো বেশি বেশি সময় ব্যয় করো। শুধু বই লই পড়ি থাকলে হইতো না, একাডেমিক বই। একাডেমিক বইয়ের পাশাপাশি পুরো পৃথিবীতে কি কি চলতেছে তুমি এগুলা নিয়ে একখানা গবেষণা করো, একটু জানো, জানার চেষ্টা করো, প্রতিদিন অন্তত একটু করে পত্রিকাটা পড়ো। ইউটিউবের যুগ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অথেন্টিক সোর্স থেকে একটু সংবাদগুলা জানো, বৈশ্বিক বহির্বিশ্বে কি হইতেছে, কেমনে কি হইতেছে না হইতেছে। হ্যাঁ, পৃথিবী তো আগাই গেছে। আমাদের টাইমে পৃথিবী যেমন ছিল, আমি সে পাহাড়ে জন্ম হয়েছি, ক্লাস 10-এ আমি স্কুলে পিকনিকে যাবো, আমার ভাইয়া আমার একটা বাটন মোবাইল দিয়েছে, আমার কাজিন, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমার তো আর কোনো ভাই বোন নাই, মানে ভাই বোন আছে বলতে আমার বোন আছে, আর আমার ছোট, আমি একমাত্র। এই মোবাইল দিয়ে সারাদিন খেলছি সাপের গেম, স্ন্যাক গেম খেলি, মনে করছে পাহাড়ের উপরে যায়, আম্মারে ফোন দিছে, আম্মা আমি তো চলে এসেছি পিকনিকে। জীবনে ওই সুখ, ওই দৈন্যতা, ওই দুর্গম জায়গা থেকে উঠে এসেছি ভাইয়া, হারিয়ে গেছি। এখন আমাকে কেউ যখন বলে যে আরে তুই তো জঙ্গলি আলার তালা তো জন্ম হয়েছে পাহাড়ে, আমি এটা নিয়ে প্রাউড ফিল করি যে দেখ মামা, তুই প্রপারে ছিলি, তুই সদরে ছিলি, তাবৎ দুনিয়ার যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাইবার দরকার তুই সবকিছুই পাইছস। জ্ঞান পাইছস, বিদ্যা পাইছস, বুদ্ধি পাইছস, টিভি পাইছস, ফ্রিজ পাইছস, ল্যাপটপ পাইছস, কম্পিউটার পাইছস। ল্যাপটপ কম্পিউটার তো স্কুল জীবনের চোখেও দেখিল। হ্যাঁ, বন্ধু ক্লাস 10-এ একটা সাইবার শট, সোনি এরিকসন সাইবার শট মোবাইল কিনছে, ফ্যান ঘুরতেছে, ছবি তুললে ফ্যান এটা বন্ধ হয়ে যায়, মানে ছবির ভিত্তি, মানে ক্যামেরাটার এত পাওয়ার। ওই মোবাইল দেখেই তো মাথা নষ্ট হয়েছিল 2 মাসের মতো। ওই জায়গা থেকে উঠে এসছি, হারাই গেছি, এটা কি হারাই যাই না তো, জেনারেশনের সাথে আছি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি, চমৎকার আছি, ভালো আছি। সুতরাং হারাই যাওয়ার কোনো সুযোগ নেই ভাইয়া। তুমি যেখানে আছো, যে অবস্থানে আছো, যে জায়গায় থাকো, যে জায়গায় আছো তুমি, ওই জায়গা থেকে তুমি নিজের অবস্থানকে আর একটু বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো। হ্যাঁ, পৃথিবীর কোনো মোটিভেশনে আসলে কাজ হইতো না, যার যার সিচুয়েশন ভিন্ন, কিন্তু সিচুয়েশনে এমন হয়ে যায় না যে ভাইয়া আত্মহত্যা করি ফেলুন লাগবো, এ স্যাঙ্গের আলাপ করিও না ভাইয়া, এগুন করলে তুমি শেষ। তুই এলার উত্থালা হারাদিন খেলবি গেম, পাবজি, ফ্রি ফায়ার, ক্ল্যাশ অফ ক্ল্যান, অমুক সমুক বাল সাল, তারপর সারাদিন বেডির লোকে করবি সেটিং। হ্যাঁ, মানে তো স্যাংখারায় বারে তুই গ্যাং খুলি বই থাকবি। তারপর হয়েছে কিয়া, এই যে কিয়া কয় এগুলো রে, ওরা মরা, তুই সারাদিন এই মুভি ওই মুভি তামিল সিনেমা দেখবি, তো সবকিছুই কর, এটার পাশাপাশি পড়াশোনাটাও কর। আমরা বই পড়ছি কিভাবে আমি তোমাকে বলি, আমি কিভাবে বই পড়ছি। আমি যখন ক্লাস 9-এ, ক্লাস 8-এ থাকতে আমি হুমায়ুন আজাদের মতো লেখকের তার নারী বই আমি পড়ি শেষ করে ফেলছি, ক্লাস 8-এ দেখতে ভাইয়া। হ্যাঁ, তারপর হয়েছে তোমার ক্লাস 10-এ যখন আমি উঠলাম, এই যে এই কি বলে আরে জুলবান রচনা সমগ্র শেষ করলাম। ওই আমলে মনে করো যে তোমার এই সুনীল গঙ্গোপাধ্যায় পড়ছি,
হুমায়ুন আহমেদ স্যার তো ওই আমলে, হুমায়ুন আহমেদ স্যার, জাফর ইকবাল স্যার খাওয়া শুরু করছিলাম ওই আমলে। তারপর হচ্ছে তোমার মারিও পুজোর গডফাদার হচ্ছি, ঠিক আছে, ম্যাক্সিম গোর্কির বই পড়ছি, এগুলো সে 12-14 বছর আগের কথা বলতেছি ভাইয়া। একাডেমিক পড়ার পাশাপাশি তোমাকে অন্য কিছু পড়তে হবে। 3 গোয়েন্দার কি পরিমাণ বই যে আমি চুরি করছি, আমি সোর আসিলাম, বই সোর, প্রচুর পরিমাণে বই চুরি করছি আমি আমার জীবনে, অস্বীকার করি, কোনো লাভ নাই ভাইয়া। প্রচুর পরিমাণে বই। আরেফ রিফাত আহমেদ, মনে হয় সেনেগালের রাজধানীর নাম কি? সেনেগালের রাজধানীর নাম ডাকার। ডাকার, আমরা হয়েছি ঢাকা আর ওটা হচ্ছে ডাকার। ডাকা রাষ্ট্রে ববিন্দ র কিংবা র, ডাকার। তো পড়াশোনার পাশাপাশি আমরা এই ধরনের এক্সট্রা কারিকুলাম এগুলো করছি। বেড়া ক্যারাম বোর্ড তো লাগালেই খাইতাম না, ঠ্যাঙ্গের নিচে 2-3 গায়ে ইট দিয়ে এনে করে গুতাই গুতাই তারপর মারছি। প্রচুর পরিমাণে স্কুল চুরি করছি জীবনে, কিন্তু তারপরও দেখো কিন্তু তারপরও একটা জায়গায় আসি আস্তে আস্তে চিন্তা করছি যে হ্যাঁ না, এটা রাস্তা, এই রাস্তা থেকে আমাকে এইভাবে যাইতে হইব, এই রাস্তা থেকে আমাকে এইভাবে যাইতে হইব। এইটা তুমি কার সাথে মিশতেছো, কার সাথে চলতেছো, কার সাথে ঘুরতেছো, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার আশপাশে যে সকল মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, চলার ক্ষেত্রে এগুলো নির্বাচন করবে। কোন বন্ধুটা কাজের, কোন বন্ধুটা কাজের না। কাজের বলতে আমি একদম স্বার্থবাদী চিন্তা করতে বলতেছি না, মানে কার কাছে থাকলে তুমি আসলে ভালো কিছু শিখবে, দারুণ কিছু জানবে, দারুণ কিছু তোমার জীবনে প্রভাব রাখবে এবং তুমি সেটাকে সুন্দরভাবে তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারবে। কথা বুঝতে পারছো? নইলে কিন্তু জীবন পথে পথে, রাস্তায় রাস্তায়, ড্রেনে ড্রেনে, বাজারে বাজারে। জীবনে না থাকবো কেরিয়ার, না থাকবো পরিবার, না থাকবো সোসাইটি, না থাকবো শেফালি, কোনো কিছু থাকতো না, তুমি চুনা। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই যে এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেল, এই দুইটা লেভেলে যদি একটানা বেশি করে কষ্ট করো, পরিশ্রম করো, ওই বেসিক নলেজটা দিই, ওই বেসমেন্টটা যে তোমার এত স্ট্রং হইব। বিল্ডিং তখনই শক্ত হয় যখন তার পিলারের গাঁথনি মজবুত হয়। তো তুমি যদি এসএসসি এইচএসসি দুইটা লেভেলে যদি তোমার নিজেকে ওইভাবে পরিপূর্ণ করে রাখো, তুমি দেখবে ইউনিভার্সিটি লাইফ তোমার জন্য সহজ। তখন ইউনিভার্সিটি লাইফে আসি, ইউনিভার্সিটির পড়াশোনার পাশাপাশি তুমি জাগতিক বিভিন্ন ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ভলান্টিয়ার অর্গানাইজেশন, বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন, তারপর বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশনের বিষয় তুমি জানতে পারবে, তাদের সাথে কাজ করবে, সুযোগ পাইবা, ডিবেট করতে পারবা, বিভিন্ন বড় বড় সভা সেমিনারে যাইবা, বড় বড় মানুষের লোকে পড়িবা, মোটা মোটা মানুষের মোটা মোটা বই এগুন পড়িবা। তখন তুমি দেখবে তোমার নলেজের, তোমার জ্ঞানের জায়গাটা কি পরিমাণ সমৃদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই খাইলে দিনে রাইতে ইংলিশ শুনাইলে তুমি বিশাল বড় স্মার্ট হয়ে গেছো, ওই বিষয়টা দেখবার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, হ্যাঁ এটা সত্য যে আমি হয়তো ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি না, এটা আমার বলা উচিত ছিল, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা ওইভাবে গড়িয়ে উঠছে। দেখো ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমাদের একটা ইংরেজি বই বাধ্যতামূলক, কিন্তু ইংরেজি বইটা স্যাররা কি আমাদেরকে ওইভাবে আসলেই পড়াইছে যে না এই 12 বছরে এই যে টুকটুক করে ইংরেজি বইটা হচ্ছি, অন্তত এটার কারণে আমরা কি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো? ইংরেজিটা দরকার, কিন্তু ইংরেজিটা না হলে তুমি মরি যাবে, বিষয়টা এরকম না। জার্মানরা মরি যায় না, চীনের লোকরা মরি যায় না, রাশিয়ানরা মরি যায় না, তারপর এই যে কি বলে এই ইউক্রেনিয়ান, তারপর হইছে তোমার এই ফ্রান্স, তারপর হইছে আর কি এই যে তোমার হইছে উত্তর কোরিয়া, সাউথ কোরিয়া, তারা মরি যায় না। তারা কিন্তু তাদের মাতৃভাষাটাকে যথেষ্ট পরিমাণে প্রায়োরিটি দিতেছে। ইংলিশটা যেহেতু এজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই জন্য তারা এটা চর্চা করাইতেছে, সমস্যা নেই। যেহেতু বৈশ্বিক সময়, এখন গ্লোবালাইজেশনের যুগে ইংলিশটা হয়তো তোমার জানা থাকাটা জরুরি, আস্তে আস্তে করে শিখো। আর ঋত্র চক্রবর্তী, শামীম আহমেদ জিপিএ 5। জিপিএ, এই যে জিপিএ, এটার ইয়া কোথায়? এটার ইয়া কি, অ্যাব্রিভিয়েশন কি বলো? জিপিএ এর পূর্ণাঙ্গ রূপ কি জানো তোমরা? যে জিপিএ এর পূর্ণাঙ্গ রূপ কি? কিংবা এসএসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি তোমরা জানো? এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কেন পড়ো না ভাইয়া? হ্যাঁ, দেশটা কেন বঙ্গভঙ্গ হয়েছিল, কেন আবার বঙ্গভঙ্গ রদ হয়েছিল, ক্ষুদিরাম বসুকে, তারপর জগদীশ চন্দ্র বসুকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি, আব্দুল লতিফের ভূমিকা কি, রাজা রামমোহন রায়ের ভূমিকা কি, এই জিনিসগুলো লই কেন বিশদ আকারে আলোচনা করো। জানো জাতিসংঘের কাজ কি, ওআইসির কাজ কি, এগুলা কেন জানো না? তারপর হয়েছে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, তারপর হয়েছে যে তিতুমিরের বাঁশের কেল্লা কি। আস্তে আস্তে হিস্ট্রিটা তখন থেকে পড়তে পড়তে তারপর কি 1905-এ আসো, বঙ্গভঙ্গে আসো, বঙ্গভঙ্গ রদে আসো,
মুসলিম লীগ গঠন বলো, আওয়ামী লীগ গঠন বলো, অমুক লীগ গঠন বলো, তমুক লীগ গঠন বলো, এইভাবে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইতিহাসগুলো আস্তে আস্তে জানি গল্পের মতো মজা করি পড়ো না, এগুলো সমস্যা নাই তো, হইতে আগাও। আর এখন তো যোগ এত বেশি পাল্টাইছে, আমাদের টাইমে তো ওইটা আসলে ছিল না। এমডি সাগর হোসেন, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ইউ আর রাইট ব্রাদার। হ্যাঁ, এসএসসি পূর্ণাঙ্গ রূপ হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। জিপি এর পূর্ণাঙ্গ রূপ কি বলো? বিষয়টা এরকম না যে আমি তোমাদের ক্লাস নিতে আসছি, আসলে বিষয়টা এরকম যে আমি আজকে দীর্ঘ এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করি, ফেসবুকে আসি, আমি যখন এই যে লাইভে থাকি, এই যে যারা কমেন্ট করতেছে, দেখতেছে, আমার কাছে মনে হয় যে তারা আমার সামনে বসে আছে, আমি তাদের সাথে কথা বলতেছি, আলোচনা করতেছি, চা খাইতেছি। এখন আমার পাশে চা থাকলে আমি তো চা খাইতাম, চা খাইতে খাইতে আলোচনা চলতেছি। আমি বিশাল বড় বোদ্ধা, বিশাল বড় জ্ঞানী, বিষয়টা এরকম না। আমার কাছে এখনো গতকালকে এই শুটিং করতে গেছি, গতকালকে বলতে গত পরশু এক বড় ভাইয়ের সাথে বসছিলাম, তার সাথে ওয়ার্ল্ডের ফিল্ম নিয়ে আলোচনা হইতেছিল। বিভিন্ন বড় বড় ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, তাদের নানান ধরনের কাজ, নানান অ্যাঙ্গেল, নানান বিষয় নিয়ে, টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা হইতেছিল। তখন আমার কাছে বারবার মনে হয়েছে, আল্লাহ, আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করছি, তো এই জায়গায় আমি কতটা কম জানি। তখন আমার ভিতরে এক ধরনের লজ্জা কাজ করতেছিল। লজ্জাটা ওই সেন্সে আমার কাছে বারবার মনে হইতেছিল যে এখন থেকে যখন আমি সুযোগ পাবো, হয়তো ইউটিউবে একটু ঢুকে কি আমি বিষয়গুলো আরেকটু ঘাটাঘাটি করবো, আরেকটু পড়াশোনা করবো, আরেকটু জানবো। কিন্তু জীবনটাই হয়ে গেছে এখন কাজের চাপ, প্রেশার, পরিবার, সবকিছু মিলাই সুযোগটা পাই না। কিন্তু পড়াটা উচিত। আমি এখনো পর্যন্ত আমার ভিতরে সেই স্বপ্নটা দেখি যে বৃদ্ধকালে আমার একটা কাঠের বাসা থাকবো, বাসার সামনে বিশাল বড় একটা কৃষ্ণচূড়া গাছ থাকবো, এটার পাশে মনে হচ্ছে 2 গাছে দড়ি বান্ধি একটা দোলনা ঝুলাই দিও, সামনে বিশাল বড় ব্যালকনি, দূরে পাহাড়, হ্যাঁ, আমার বাসা থেকে পাহাড়, আর আমার রুম ভর্তি থাকবে বই বই বই। বিরাট একটা সময় যাবো আমি ইজি চেয়ারে হেলান দিতে আমি বই পড়তেছি। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যদি আল্লাহ আমাকে কবুল করে, এটা হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে। উত্তম দাস জিপি এর পূর্ণাঙ্গ রূপ লেখছে গ্রেড পয়েন্ট এভারেজ, রাইট, ইউ আর রাইট। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানতে হইব ভাইয়া, এগুলো নিয়ে পড়াশোনা করতে হইব। ঠিক আছে, কাইলে মাস্টারের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, হ্যাঁ আমরা বুঝলাম আমাদের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ঘাটতি আছে। কারণ কয়দিন পর এই যে শিক্ষা কার্যক্রমে, পাঠ্যপুস্তকে, সিস্টেমে, ম্যানেজমেন্টে বিশাল একটা চেঞ্জ আনে, এই চেঞ্জেসের কারণে আপনাদের উপর বিশাল একটা প্রভাব পড়ে। কিন্তু এটার বাইরে যাইও আপনারা বিভিন্ন কর্মমুখী শিক্ষা কিন্তু আপনারা অর্জন করতে পারেন। এখন একটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া ছাত্র যদি বিশ্ববিদ্যালয় থেকে বাইরে পরে হাতের দোকানদার রেদি যদি হাতের সিভি লেখায় জীবন বৃত্তান্ত, এটা কি মানা যায় কোনোভাবে? এটা তার যতটা দোষ, তার চাইতে বড় দোষ হচ্ছে আমাদের সিস্টেমের। আমাদের সিস্টেমটা আসলে এইভাবে গড়ে উঠছে, আমরা কি করি, আমাদের কিছু করার নাই। সুতরাং এই যে দেখলাম টিকটকে এক সেরি হেতি আস্তে করে লটকাই গেছে রেজাল্ট ভালো করানো বলি, আরেক ফোলা গোপালগঞ্জে, তার নাম হয়েছে প্রিন্স, হেতে দেখলাম যে হেতে চুনা খাই গেছে। তোরা লাভটা কি এটা? আর আমি স্পেশালি অভিভাবকরা যদি কেউ এই লাইভটা দেখি থাকেন, আপনাদেরকে বলবো যে প্লিজ আপনাদের ছেলেদের প্রতি একটু সহৃদয়বান আচরণ করেন, একটু চমৎকার লেভেলের আচরণ করেন, তাকে একটু এপ্রিসিয়েট করতে শিখেন, তাকে উৎসাহ দিতে শিখেন যে বাবা এই একটা পরীক্ষায় খারাপ হয়েছে এটার মানে না তোমার জীবন শেষ হয়ে গেছে, তুমি সামনের বছর আরো দ্বিগুণ গতিতে, দ্বিগুণ পরিশ্রম করি তুমি পরীক্ষাটা দিবা বাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি আবার দিবা। আর যদি একেবারেই ধরেন পড়াশোনা করানোর মতো আপনাদের কোনো সামর্থ্য নাই, ক্ষমতা নাই, এটা একবার রেজাল্ট খারাপ করছে, আপনি বলে দিচ্ছেন যে না আল্লাহর উত্তালা তোর আর পড়াইতে মাইতেন না, টাকা পয়সা খরচ করতে মাইতেন না, কোনোটা কাম শিখ, তখন বাবা সত্যি তুমি কাজে লাগিয়ে দাও, কিছু করবেন নাই এখন। আমার কাছে তো ওই সামর্থ্য নাই যে আমি তোমার ডাকি আনি, তোমার কি 1 লাখ টাকা দেবো যে বাবুরে এটা দিয়ে তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করিও। যদি একান্তই না থাকে তখন কোনো একটা কাজ শিখো, এটা গাড়ির কাজ হইতে পারে, রঙের কাজ হইতে পারে, যে কোনো কাজ হইতে পারে, গ্যারেজের কাজ, ওয়ার্কশপের কাজ, যেই কাজ হইব কোনো একটা বিদ্যা শিখি রাখো, যাতে জীবনে কারো কাছে হাত পাতি খাইতে না হয়। কথা বুঝছো? হাত পাতে যাতে খাইতে না হয়, সোজা কথা। পার্থিক নামা রিপ্লে দে ভাই। রিপ্লে দিলাম বন্ধু, তুই তো এমন ভাবে কথা বলতেছ যে তুই আমার ছোট্টকালের ল্যাংড়া বন্ধু, এক লোকের নন্টু ফন্টু ধরি আমরা হাডাহাডি করছি। মাসুম বিল্লা কোপা আর্জেন্টিনা নিয়ে গেল মনে, কোপা খেলা এই তো শুরু হইল, আর্জেন্টিনা কোন সঙ্গে তুন লই যাইব। এমডি সেলিম ইজ ওয়াচিং। রিফাত আলম লাভ ফ্রম কুমিল্লা, ভাই পোলাপান জিপিএ 5 না পেয়ে হতাশ, ওদের উদ্দেশ্যে কিছু বলেন, দিক নির্দেশনামূলক কথা। এতক্ষণ তো এটা নিয়ে আলোচনা হইতেছিল, জিপিএ 5ই পাইতে হবে, বিষয়টা এরকম না। হ্যাঁ, কখনো কখনো জিপিএ 5টা ম্যাটার করে,
আমাদের সিস্টেমটাই এরকম হয়ে গেছে যে তুমি ভালো কোনো কলেজে পড়তে গেলে ওখানে জিপিএ 5 লাগবে, ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে গেলে জিপিএ 5 লাগবে। ধরো এখন তুমি বুয়েটে পরীক্ষা দিতে যাবে, এখন ফিজিক্স কেমিস্ট্রি কিংবা ম্যাথে হায়ার ম্যাথে এগুলোতে যদি তোমার মনে করো যে কিয়া ভালো রেজাল্ট না থাকে তাহলে তুমি ওখানে পরীক্ষা দিতে পারবে না। তুমি যদি জীবনটাকে চালানোর জন্য চাকরি বাকরিকে বাঁচি নাও এবং এই চাকরি বাকরি পাওয়ার জন্য একমাত্র উপায় হিসেবে পড়াশোনাকে ধরি নাও, তাহলে তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। এখন এটা এই বছর হয় নাই তো সমস্যা গিয়া সামনের বছর হইব। ফলারে এরকম প্রেশার দিই, তারা প্রেশার কুকার বানাইবার তো দরকার নাই। দরকার আছে? দরকার নাই তো। এত প্রেশার কুকার বানাইবার দরকার নাই তো ফলারে। এত নতুন একটা ছেলে, এত ছোট্ট একটা ছেলে, তার মানসিক বিকাশ ঘটবার আগে যদি তুমি তাকে অঙ্কুরে বিনষ্ট করে ফেলো তাহলে তো আর হইতো না। মনা ভাই, আপনাকে খুলনার বিখ্যাত চুইজালের খাসির মাংস খাওয়ার নিমন্ত্রণ রইল। আমি এই জিনিসটা খুলনায় যাই খামো ভাইয়া। এবার যশোর গেছিলাম কিন্তু সময় পাইনি, দিনে দিনে যাই, দিনে দিনে চলে এসেছি। কোরবানির পরে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, যদি কবুল করে, আমি ওইদিকে যাবো ভাইয়া। লিডার এলবিটি বিয়ে, ভাই বিয়েটা কবে করবি? বিয়েটা হুট করেই করে ফেলবো। মনে হয় যে আল্লাহ তো বয়স দিয়ে দিচ্ছে, মানে বয়স হয়ে গেছে অলরেডি। এখন আল্লাহ যদি কবুল করে হুট করে দেখবে একদিন করি ফেলছি, করি তোমাদের শেফালি আবুর নামে আমি বলবো যে মনা বিয়ে করে ফেলছি। বয়সও বাড়ি গেছে, এটা সত্য তো। হ্যাঁ ঠিক আছে, বিয়ে আরো 5 বছর আগে করবার দরকার ছিল। কথা বুঝছো নি? তাবৎ দুনিয়ার যাবতীয় স্কুল কলেজ লাইফে এইসব নেশা ফেশা নারী মারি এগুলা থেকে দূরে থাকো। দূরে থাকি, পড়াশোনায় ধ্যান দাও। এ প্লাস মানে জীবনের সবকিছু না, গোল্ডেন মানে জীবনের সবকিছু না, এসব কথা ভুলি যাও। গোল্ডেন না পাইও কিছু একটা করা যায়, ভালো কিছু হয়। ঠিক আছে, ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করবার যে পয়েন্টটুকু থাকে ওই পয়েন্টটা রাখি। তুমি যদি আবার ধুমাই প্রিপারেশন হলো ইউনিভার্সিটির জন্য, হ্যাঁ এসএসসির পরে ওই টাইমটাতে তুমি প্রয়োজনে কম্পিউটার শিখো, গান শিখো, অমুক শিখো, তমুক শিখো, ফ্রিল্যান্সিং শিখো। এসএসসির পরে যে টাইমটা পাবে ওইটার পরে তুমি সুন্দর করে কলেজে ভর্তি হয়ে যাবে। কলেজে পড়াশোনার পাশাপাশি তুমি আস্তে আস্তে 1-2টা বাচ্চা কাচ্চা টিউশন করাও। টিউশন করালে তোমার নিজের কি, নিজের গরজটা পাইবে এবং নিজের কাজের প্রতি এক ধরনের আগ্রহ থাকবে এবং তোমার প্র্যাকটিসিংটা ঠিকঠাক পাবে থাকবে। এবার এই কলেজে থাকাকালীনই তুমি আস্তে আস্তে অল্প অল্প করে বাংলা ব্যাকরণ, তারপর ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ গ্রামার, এই জিনিসগুলোর একটু একটু প্র্যাকটিস করতে থাকো। ডেপতে যাই যে ইউনিভার্সিটির বড় ভাইরা ভর্তি পরীক্ষা দেওয়ার সময় কি কি পড়ে এগুলা। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষাটা দেওয়ার পরে ধুমায় 3টা মাস ভাইয়া পর, তারপর বিশ্ববিদ্যালয়টাতে দেখবি আল্লাহ আল্লাহ করে চান্স হয়ে গেছে। এবার বিশ্ববিদ্যালয়ে চান্স হবার পরেই কি শুধু গণিতেই ফেল 1,66,000 পরীক্ষার্থী, বাহ। এবার বিশ্ববিদ্যালয় চান্স হবার পরে জাগতিক নানান বিষয় লই, বৈশ্বিক নানান বিষয় লই তুমি পড়াশোনা করো, জানো। ঠিক আছে, জানো তুমি এগুলো না করে কি স্যাঙ্গের মাইয়ার পিছনে দৌড়ে গেম হুন্দ ওরে, তোরা এই করো ওই করো, এগুলো করলে তো জীবন বদলাইতো না ভাইয়া। তুই করবিও উল্টা পাল্টা কাজ, আবার দিন শেষে হাহুতাস করবি আমার জীবনে কিছু নাই কেন, আমি কিছু হইতে পারলাম না কেন, আমি রাফসান্দা ছোট ভাইয়ের মতো আমার আম্মার ওডি গিরে গাড়ি কিনে দিতাম পারলাম না কিনলাই। বাবুরে এটার লাই তো তোমাকে ওই যোগ্যতাটা অর্জন করতে হইব, ভরতে হইব তোমাকে। ভাঙ্গি বললে চলতো না ভাইয়া। জীবনে লুজারদের কোনো জায়গা নাই, লুজার হওয়ার সুযোগ নাই। কষ্ট করো, ছোট কিছু হোক শুরু করো, কোনো সমস্যা নাই। আর তোমরা যদি চাও, আমি একদম ডাইরেক্ট লাইভে বলে দিতেছি, কয়দিন পরে আমের সিজন ঢুকতেছে, পুরা বাংলাদেশ থেকে আমি ফ্রিল্যান্সার নিতেছি, যে যারা বাসার ভিতরে বই আসো কিংবা পড়াশোনার ফাঁকে ফাঁকে তার উপরে একটু টাইম থাকে, প্রচুর পরিমাণে আব্বা আম্মারে ফুসলাই ফাসলাই এমবি কিনো, এমবি কিনি তাদের কাছ থেকে টাকা নাও, টাকা নিয়ে তোমরা এই ফেসবুক চালাও, ইউটিউব চালাও, নইলে গেম খেলো। তোমরা চাইলে বাসায় বসে কেন করে ইনকাম করতে পারবে। আমার যে প্রতিষ্ঠান আছে ম্যাঙ্গো লাভার্স, আমার তো নওগাঁতে সাপাহারে আমের বাগান আছে, আমের সিজন আসতেছে, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঘরে বসে তোমরা কি আমার প্রোডাক্ট সেল করে দিবা, আমি তোমাদেরকে তোমাদের সম্মানী এবং তোমাদের কমিশন তোমাদের কাছে পৌঁছা দিবে। একদম সোজা বাংলা আলাপ, সোজা বাংলা আলাপ। কারণ তারপরে সময়টা কিছু কাজে লাগাও। ধরো সারাক্ষণ স্কুলই করতেছো, মুখ মায়ের সেট করতেছো, নইলে বিভিন্ন গ্রুপে চিল্লাপাল্লা করতেছো, মারামারি করতেছো, এগুলাই না হয় করতেছো, কথা বুঝো না? ওই জিনিসটা করো, কিছু একটা করো, কথা বুঝছো? তোমরা চাইলে আমার সাথে এই কাজটুকু করতে পারো এজ এ ফ্রিল্যান্সার হিসেবে। এটা পুরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে সকল মনারাই চাইতেছে তারা চাইলে তারা এটা করতে পারবে, কথা বুঝছো? তারা চাইলে করতে পারবে। আমি তোমাদেরকে সমস্ত প্রসেস শিখাই দিব। তোমরা চাইলে ম্যাঙ্গো লাভার্সে মনার আম বিক্রি করতে পারবে। তোমার কোনো কিছু করতে হইতো না, তুমি ফেসবুকে জাস্ট খালি কি
পোস্ট দিবা, পোস্ট দেখি তুমি কাস্টমারের সাথে কথাবার্তা বলবা, সে কাস্টমার তোমার সমস্ত অর্ডার প্রসেস থেকে শুরু করি ব্যাগ কিছু আমরা পাঠাই দিব, প্রোডাক্ট ব্যাগ কিছু আমরা কাস্টমারের কাছে পাঠাই দিব, তোমার এগুলা নিয়ে ফেরাও নিতে হইতো না, কোনো কিছু করানো লাগবে না। কথা বুঝতে পারছো? তো পুরা বাংলাদেশে যে সকল মনারা আছে, আমি চাই না আমার ছোট ভাইরা বিপদে থাক, আমি চাই না আমার ছোট ভাইরা খুব পথে থাক, বাসার ভিতরে বসি 5টা টাকা কেউ তোমাকে দিবে না। ওই যে এমবিডে কিনতেছো, যখন ইউনিভার্সিটিতে উঠে যাবে, কলেজে উঠে যাবে, আব্বার কাছে 10টি আল্লাহ, রিক্সা ভাড়াল্লাই, নাস্তার টিয়াল্লাহ হাত পাইবে, তখন বুঝবে যে দুনিয়া কত খারাপ। ছোট থাকতে প্র্যাকটিস করো, পরিষ্কার কথা আমার। হ্যাঁ, এখানে আমারও স্বার্থ আছে, তুমি আমার প্রোডাক্টটা বেশি দিলে আমার প্রোডাক্টটা হয়তো বেশি পরিমাণে সেলস হইব, আমার যে বেশি পরিমাণে সেলস হয়েছে ওইটা থেকে তো তোমাকেও ফায়দা দিচ্ছি, সুতরাং আমারও এখানে লাভ আছে। আমি যে আবার হাজি সাহেব ওই নিজের ফায়দা আমার ফিতা খুলি তোমার মশারি বান্ধি দিতেছি, বিষয়টা এরকম না। তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি। এখন তোমরা, আমি একটা ডিটেল একটা কি ভিডিওস দিমু, বিষয়টা লই, পুরো বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সার নিতেছি এই ম্যাঙ্গো লাভার্সের আমের সিজনে। তোমাদের সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে, ওপেন মিটিং হবে, কথাবার্তা হবে, জীবনমুখী গল্প হবে, ঠিক আছে? বালসালের আলাপ আলোচনা এখন করিও না। আমি লুজার মানুষ দেখতেই পারি না। আমি একটা জিনিসে বিশ্বাস করি, এক রিজিকের উপর ভরসা রাখবে, আরেক হচ্ছে নিজের হাতের উপর, নিজের ব্রেনের উপর পরিশ্রম। পরিশ্রম আমি মনে করি যে শেষ কথা, পরিষ্কার কথা একদম ভাইয়া, বাংলা আলাপ, ঠিক আছে? তো সেটা বলতেছি যে তোমরা চাইলে এই সিজনে ঘরে বসে মনারাম বিক্রি করতে পারবে। স্কুল কলেজে, স্কুলের ভাইয়ারাও চাইলে করতে পারবে, তারা মোবাইল টোবাইল চালাও, কলেজের ভাইয়ারাও করতে পারবে, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা আছো তারাও চাইলে করতে পারবে। বেশি কিছু করতে হইতো না, খালি ম্যাঙ্গো লাভার্সের পোস্ট গুলা তোমরা দিবা, কাস্টমার যদি এই প্রোডাক্ট তোমার কাছে চায় তুমি আমার কাছে আনিয়ে দিবে, আমি প্রোডাক্ট পাঠাই দিবে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি নেই, প্রোডাক্ট কোয়ালিটি দেখবে সমস্ত দায়িত্ব আমার, ওইটা এশিওর আমি করবো। প্রোডাক্টে কোনো ঝামেলা হইলে ওইটা আমি ফেস করবো, ওইটা নিয়ে তোমার কোনো কথা বলতে হইতো না। কিন্তু তুমি ঘরে বসি ওই ইনকামটা কি, ওই ইনকামটা তুমি করো, সমস্যা নেই। এটা তুমি এখন আম দিয়ে শুরু করলাম, পরবর্তীতে আমরা টিফ্লিক্সের টি শার্ট দিয়ে শুরু করবো, তারপর আমরা ঘি তেল যা যা পাই হালাল ভাবে যা যা করা সম্ভব সবকিছু করবো। মিডিয়াতে আসবার পরে আমার একজন শিক্ষক, আমি তারে ভাবছিলাম যে আমি এখানে আসবার পরে নষ্ট হয়ে যাবো, ঠিক আছে, মানে এখানে দুনিয়ার স্টার আলোর তারার ঝলমলে আমি হয়তো পাগল হয়ে যাবো। আমি আমার শিক্ষকরে বললাম যে ভাইয়া, আমি তো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করিবার পরে আমজাম বিক্রি করছি, এটা বিক্রি করি আমি আমার পরিবারের চালাইছি, আমি নিজে ভালো ছিলাম। ভাইয়া এখন তো আমি অভিনয় করতেছি, যেহেতু আমি অভিনয় নিয়ে পড়াশোনা করছি, তো ভাইয়া আমি কি এখন আমজাম বেচা ছাড়ি দিব নি? আমজাম যদি বেশি তাহলে মানুষ আমার খারাপ চোখে দেখবো, এবার বলবো হালার উত্থালা, এতে নাকি স্টার, এতে নাকি সেলিব্রিটি, এতে নাকি লাখ লাখ মানুষ ফলো করে, মা দাস্তুদে বেচে আম। আমার শিক্ষক তখন আমারে বলছে, সুদের ব্যবসা, হারাম ব্যবসা, বেডির ব্যবসা, সেক্সের বড়ির ব্যবসা, এসব নষ্ট জিনিস, নেশার দ্রব্য ছাড়া পৃথিবীর যাবতীয় যত হালাল জিনিস, হালাল ব্যবসা আছে সবকিছু তুই কর। আগে মাছ বেচতি না, চাঁদপুরে যাই ইলিশ আড়তের মাছও বেচ। এই কথাটা আমার শিক্ষক আমার যেদিন বলছে, তখন আমার কাছে মনে হয়েছে না, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যে তোমাকে প্রপার ওয়ে থেকে গাইড করবো। আমি এটুকু বলতেছি, এখন থেকে প্র্যাকটিস করো, এখন থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে ভাই? আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই, আমাকে মোটিভেশন। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি পৃথিবীর কোথাও কোনো জায়গায় কোনো ইন্টারভিউ কিংবা কোথাও যাই আমি বলি না যে আমি কন্টেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম, আমি এখানে আসি আমার মনের কথাগুলো বলছি, বলতে 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 আস্তে আস্তে যেটা হয়েছে আপনাদের সাথে আমার একটা ভালো লাগা একটা ব্যাপার ক্রিয়েট হয়ে গেছে। আপনারা আমার কথাগুলোকে মনে করতেছেন যে নিজেদের কথা, এইভাবে আস্তে আস্তে আমার কথা বলতে ভালো লাগে বলতেছি। যেদিন কথা বলতে ভালো লাগবে না, এদিন আস্তে আস্তে বন্ধ করে দিব। আমি যেটা হইতে চাইছি, আমি একজন অভিনেতা হইতে চাইছি, এই জন্য আমি অভিনয় নিয়ে পড়াশোনা করছি, আজকে বাংলা আলাপ করে দিলাম, ঠিক আছে? আমি মূলত হইতে চাইছি একজন অভিনেতা, কারণ আমি পড়াশোনাটাই এটা নিয়ে করছি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ এত বছর। কন্টেন্ট ক্রিয়েটর লাইতে পড়াশোনা করবো, এটা হুট করে এনে করি হয়ে গেছে, ঠিক আছে? তো যেটা বললাম, আমি 2-1 দিনের ভিতরে একটা ডিটেলস ভিডিও দিব, ঠিক আছে? যে আপনারা যদি চান তাহলে মনার বাগানের আম পুরো বাংলাদেশে পৌঁছাই দিব, বিভিন্ন কর্পোরেট অফিসে, ব্যাংক, বিমা, হসপিটাল, বিভিন্ন হচ্ছে কর্পোরেট এই কর্পোরেট অফিসে, ঠিক আছে? ব্যাংক, বিমা, আদালত, যেখানেই লাগবে, থানা, পুলিশ, ব্যাগ জায়গায় কি ফাটাই দিব, কোনো সমস্যা নেই। আর প্রবাসী ভাইয়েরা তো প্রত্যেক বছর আমরা এত এত বেশি ভালোবাসা দিছে যে মনার ম্যাঙ্গো লাভার্সের আম ছাড়া তার পরিবার কি আমের সিজনে আম খাইতো না। আমাকে আগে অগ্রিম টিয়া ফাটাই দেয়, তারপর ভাইয়া আপনি মাল এটা ফাটান। আমিও আমার জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা কিংবা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা চাইলে আবার মনার সাথে একযোগে আম বেচবা পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, তোমাদের প্রাপ্য সম্মানই আমি তোমাদেরকে বুঝাই দিব, পরিষ্কার কথা, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অলরেডি 3টা বাজে গেছে, এখন যাবো
ওয়াশরুমে যাই এখানে ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িমো, বাড়ি একটা মিটিং আছে, মিটিং শেষ করে দিব, আবার দেখা হইব, কেমন? আর খবরদার ভাঙা যাবে না। শক্তি রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ঠিক আছে? নিজে পরিশ্রম করে যাও, সফলতা আসবেই, আলহামদুলিল্লাহ।